পদ্মায় বাসডুবি সম্পর্কে জ্ঞাত হয়েছেন। অনেকেই এই বিষয়টি নিয়ে প্রচুর ভিডিও শেয়ার করেছেন। এই যে একটি মর্মান্তিক দুর্ঘটনা, এর দায় আসলে কার? মূল সমস্যাটি আসলে কোথায়? আপনারা অনেকেই একটি শব্দ সম্পর্কে মোটামুটি অবহিত আছেন, জেনেছেন, বিশেষ করে যারা দেশের বাইরে গিয়েছেন। প্রবাসী ভাই বোন যারা কাজকর্ম করেন তারা আরও ভালো করে জানেন। সেফটি ফার্স্ট একটি শব্দ আছে, তাদের হেলমেটে লেখা থাকে। যেই কনস্ট্রাকশন প্রজেক্টে তারা কাজ করেন সেখানে বড় করে লেখা থাকে। রোডস অ্যান্ড হাইওয়েজে যখন কাজ করা হয় সেখানেও লেখা থাকে। এটি একটি ধারণা, এটি একটি সেফটি কনসেপ্ট। সেটি হলো সেফটি ফার্স্ট, অর্থাৎ আপনি যাই করেন না কেন নিরাপত্তাই প্রধান এবং অন্যতম। যে জায়গাটিতে আসলে আমাদের বড় রকমের গলদ রয়েছে। কীরকম গলদ রয়েছে চলুন একটু দেখবার চেষ্টা করি। এই যে বাস দুর্ঘটনাটি ঘটলো, আপনারা অনেকেই দেখেছেন বাসটি যখন তোলা হয় পানি থেকে, তার আগেই কিন্তু ডুবুরিরা জানিয়েছিলেন যে আমরা ভেতর থেকে অনেক মৃতদেহ এবং বিলঙ্গিংস, মালামাল এগুলো বের করতে পারছি না। এর দুটো কারণ ছিল, একটি ছিল পানির চাপ, আর একটি ছিল অনেকেই যেটা বলবার চেষ্টা করেছেন, জানালায় এক ধরনের গ্রিল দেওয়া থাকে পর্দা আটকাবার জন্য। এটি থাকবারই কথা নয়। এটি থাকলে পরে দুর্ঘটনা ঘটলে আপনি জানালা ভেঙে বেরোবেন কি করে? সেই ঘটনাটি কিন্তু আপনারা দেখেছেন। এর বাইরে যদি আমরা দেখবার চেষ্টা করি, আপনারা যারা বিশেষ করে ঢাকার মহানগর সহ অন্যান্য শহর অঞ্চলে ৮০-র দশকে দেখেছেন, ৭০ দশকে থেকেছেন, বড় হয়েছেন, একরকমের গাড়ি চলাচলের চর্চা দেখবেন যেটি এখন আমরা দেখি, আগে ছিল না। সেটি হচ্ছে বুঝে হোক না বুঝে হোক আপনি ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে অথবা ধরুন কোনো একটি রাস্তার মোড়, সেখানে গিয়ে মনে করলেন যে আপনি ভুল পথে এসছেন। এখন আপনার করণীয় কি? এই আপনি যদি কাজটি ইউরোপ, আমেরিকা বা ধরুন অন্য কোনো এশিয়ার উন্নত দেশে করতেন, আধা মাইল, ১.৫ মাইল, ২ কিলোমিটার ঘুরে আসতে হতো। বাংলাদেশে আপনি করছেন কি? ঠিক যে জায়গাটিতে ৬০ কিলোমিটার, ৮০ কিলোমিটার, ১০০ কিলোমিটার স্পিডের গাড়ি ঘোড়া চলে, সেখানে আপনি গাড়ি ব্রেক দিয়ে ব্যাক গিয়ারে উল্টো আসা শুরু করলেন। নির্ঘাত দুর্ঘটনা ঘটবে, কোনো সন্দেহ নেই। আমরা আসলে সবগুলো দুর্ঘটনা সম্পর্কে খুব বেশি জানি না। ধরুন ঢাকা শহরে প্রতিদিন যে পরিমাণ গাড়ির সংঘর্ষ ঘটে তার পটই আসলে সংবাদপত্রের পাতায় আসে, কারণ আমরা এগুলোকে খুব স্বাভাবিকভাবেই নেই। এমন কথা বলতে শোনা যায়, গাড়ি বের করেছেন আর ঘষা খাবে না, দাগ পড়বে না, এটা তো হতে পারে না। এটি কিন্তু সেফটি ফার্স্ট কনসেপ্টের সাথে সরাসরি কনফ্লিক্ট তৈরি করে। কিন্তু আমরা কি সেটিকে কনফ্লিক্ট হিসাবে দেখি? এই যে ধরুন আবার সেই বাসডুবির পদ্মায় বাসডুবির ঘটনাতেই ফিরে যাই। যে প্রসঙ্গটি আবারও সামনে চলে এসছে, যে ফেরিতে যখন বাস ওঠে তখন নিয়ম হলো যাত্রীদের নেমে যাওয়া। এ বাসটির ক্ষেত্রে সেটি তো ঘটেই নাই। উপরন্তু কোনো বাসের ক্ষেত্রেই এখন আর সেটি দেখা যায় না যে যাত্রীরা আগে নেমে পড়বেন পরে বাসটি উঠবে। বরঞ্চ অনেক রকমের অদ্ভুত ধারণার জন্ম দেওয়ার চেষ্টা করা হয়েছে। যেমন পন্টুনে কেন রেলিং নেই? পৃথিবীর কোনো দেশের পন্টুনেই আসলে রেলিং থাকে বলে আমাদের জানা নেই। আর পন্টুনে কেন রেলিং থাকবে সে প্রশ্নটি কেন আসছে সেটিও একটি বড় প্রশ্ন। আমরা গোড়ায় কেন হাত দিচ্ছি না সেটি বারবার ভাববার প্রয়োজনীয়তা রয়েছে। এই যে বাস দুর্ঘটনার কথা বলছি, আমরা অটোরিকশা দুর্ঘটনার কথা বলছি, আপনারা জানেন যে ঢাকা শহর কেবল নয়, সারা বাংলাদেশে যে পরিমাণ থ্রি হুইলার ব্যাটারি চালিত এখন চলে, এত পরিমাণ ব্যাটারি চালিত থ্রি হুইলার পৃথিবীর আর কোনো দেশে নেই। তার থেকে বড় প্রশ্ন হলো, এই যে যানবাহনগুলো চলছে এর কোনোটিরই বিআরটির অনুমোদন নেই। এখন প্রশ্ন হলো, বিআরটির অনুমোদন কেন দরকার? বিআরটি করেই বা কি? বিআরটি নিয়ে আপনাদের অনেক অভিযোগ থাকতে পারে, তারা লক্কর চক্কর মার্কা বাস কেন ধরছেন না, তারা কেন ফিটনেস প্রশ্নে, তারা কেন অন্যান্য ডকুমেন্টেশন প্রশ্নে খুব স্ট্রিক্ট হচ্ছেন না। এটি মানতেই হবে যে তাদের একটি নিয়ম রয়েছে, রুলস রয়েছে, বিধিবিধান রয়েছে। বিআরটি এর আইন কানুন মানলে পরে আপনি এই থ্রি হুইলারগুলো কিন্তু রাস্তায় দেখতে পেতেন না এভাবে। একটি যানবাহন যখন আপনি রাস্তায় নামাবেন, এর নকশাটি আসলে যাত্রীর জন্য, চালকের জন্য এবং আশপাশে যারা থাকবেন তাদের ক্ষেত্রে কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে কিনা সেটি বিআরটি আপনাকে বলে দেবে। সেই বিআরটিকে আপনি যতই গালাগালি করুন না কেন, তার কাছে আপনাকে গিয়ে এই অনুমোদনটি নিতেই হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিজে সতর্ক থাকছেন কিনা, সচেতন থাকছেন কিনা। আমরাই যাত্রী হই, আমরাই তাদের পক্ষে কথা বলি, আবার যখন কর্তৃপক্ষ তৎপর হন তখন আমরা কর্তৃপক্ষের ওপরে ফরগ্রস্ত হই যে এর কারণে হয়তো বাস দুর্ঘটনা কমবে তো নাই, উপরন্ত বাস ধর্মঘটে যাবে, ধর্মঘটে গেলে আমরা বাসে উঠতে পারবো না, থ্রি হুইলারে উঠতে পারবো না, ইত্যাদি ইত্যাদি। এত গুরুতরভাবে আমাদের ভাববার আসলে দরকারটা কি? আসলে কি খুব প্রয়োজনীয়তা রয়েছে? আমাদের তো প্রয়োজনীয়তা দরকার ছিল সেফটি ফার্স্ট কনসেপ্টে। সে জায়গাটিতে আমরা কেন যাচ্ছি? বেড়ায় যদি ক্ষেত খেয়ে ফেলে তাহলে আপনার সবজি আসলে রক্ষা করবে কে? আপনারা জানেন
এই অদ্ভুত নগরীতে যারা ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনার সঙ্গে জড়িত, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ট্রাফিক পুলিশ যাদেরকে বলা হয়, তাদের একাধিক ট্রাফিক পুলিশ বক্স তৈরি করা হয়েছে এবং এই পুলিশ বক্সগুলো এমন সব স্থানে তৈরি করা হয়েছে যে স্থানগুলোতে এইসব বক্স থাকবারই কথা নয়। ঢাকার মূল পরিকল্পনায় এরকম কোনো বক্স কখনোই ছিল না, এখনও রয়েছে বলে আমাদের জানা নেই। সাম্প্রতিক সময়ে মেয়র আনিসুল হকের সময় কিছু বক্স পরিকল্পিতভাবে তৈরি করবার চেষ্টা করা হয়েছে, তবে তা খুবই সীমিত সংখ্যক। আপনি প্রায়শই ঢাকায় দেখবেন রংচঙে এমন উদ্ভট কতগুলো বক্স দাঁড়িয়ে রয়েছে যেগুলোর কারণে আপনার দৃষ্টি বিঘ্নিত হচ্ছে। এবং আপনি জানেন যে কোনো মোড়ে যদি ট্রাফিক বক্স থাকে এবং আপনি আশপাশে দেখতে বাধাগ্রস্ত হন, দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাহলে বলুন তো, যারা ট্রাফিক আইন যাদের বেশি করে মানবার কথা এবং আমাদেরকে মানাবার কথা, তারাই যদি রুল ভায়োলেট করেন, তারাই যদি অবৈজ্ঞানিক পন্থায় তাদের পুলিশ বক্স স্থাপন করেন, তাহলে আসলে আমরা কার কাছে যাব? ফ্লাইওভারের পিলার পাবেন আপনি, ঢাকা শহরে অনেক রোড ডিভাইডার পাবেন যার গায়ে প্রচুর আঁচড়ের দাগ রয়েছে। অনেক আপনি আইল্যান্ড পাবেন যেগুলো দেখবেন মূল কাঠামোটি ভেঙে চুরমার হয়ে গিয়েছে, প্রচুর দাগ। কেন? কারণ প্রতিনিয়ত সেখানে গাড়ি সংঘর্ষ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ঘটে রাতের বেলা। আপনাদের হয়তো মনে থাকবার কথা, যাদের বয়স একটু বেশি, 50-এর কোঠায় বা 60-এর কোঠায়, যখন আরিচা দিয়ে ফেরি পার হতে হতো, প্রায়শই আমরা এ ধরনের প্রতিবেদন সে সময় সংবাদপত্রের পাতায় দেখতাম, আরিচায় সড়ক দুর্ঘটনা, এতজন নিহত। অনেক পরে যে ঘটনাটি আবিষ্কৃত হলো সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ত্রুটি বলা হতো এটাকে, অর্থাৎ রাস্তাটির ঠিক যে জায়গাটিতে দুর্ঘটনা ঘটছে একটি নির্দিষ্ট জায়গায় বেশি দুর্ঘটনা ঘটছে। কেন? সেখানে বিপজ্জনক বাঁক রয়েছে। তো বিপজ্জনক বাঁক রয়েছে, সেটাকে অবিপজ্জনক করাটা কি খুব কঠিন বা কষ্টসাধ্য কাজ ছিল? সেটি কি রকেট সায়েন্স ছিল? না। আমরা যুগের পর যুগ সেটি হতে দিয়েছি। একটা পর্যায়ে গিয়ে সেটিকে ঠিক করা হয়েছে হয়তোবা, কিন্তু ততদিনে অনেক প্রাণ আমরা হারিয়েছি। এখন বলুন তো এটি ঘটলো কেন? ওই যে যেটি প্রথমেই বললাম, সেফটি ফার্স্ট, এই সামান্য কনসেপ্ট। আমাদের লক্ষ লক্ষ কোটি কোটি প্রবাসী রয়েছে। আমরা মতান্তরে শুনি 1.5-2 কোটি মানুষ নাকি এখন প্রবাসে কাজ করছেন। তারা কিন্তু ফিরে এসছেন এই অভিজ্ঞতা নিয়ে, কিন্তু আমরা এই অভিজ্ঞতাগুলো কি তাদের কাছ থেকে শুনেছি যে আপনারা সেখানে সেফটি ফার্স্ট কনসেপ্ট নিয়ে কাজ করেছেন? এটি বাংলাদেশে আমরা অ্যাপ্লাই করতে পারি কি? আমাদের রোডস অ্যান্ড সেফটি নিয়ে যারা কাজ করেন প্রতি বছর সরকারি কর্মকর্তারা অনেকে বিদেশ ভ্রমণে গিয়েছেন, কিন্তু আমরা কি সেফটি ফার্স্ট কনসেপ্ট নিয়ে কোনো রকমের প্রমোশন, কোনো রকমের প্রজেক্ট, কোনো রকমের প্রকল্প নিয়ে এগোতে দেখেছি? হ্যাঁ, বিচ্ছিন্নভাবে হয়তো তারা কিছু কাজ করবার চেষ্টা করেছেন, কিন্তু সামগ্রিকভাবে ইন্টিগ্রেশনের যে কাজটি সেটি হয়নি। হলে কিন্তু এই বাসটির আজকে পন্টুন পার হয়ে পানির গর্ভে বিলীন হবার কথা নয়। আপনারা জানেন, ঈদ এলেই আমরা যারা বিশেষ করে মিডিয়ার সঙ্গে যুক্ত মিডিয়া কর্মী, তারা প্রস্তুত থাকি মৃত্যুর মিছিলের কত বড় তালিকা আমাদেরকে গণমাধ্যমে প্রকাশ করতে হবে। এটি ফি বছরের বিষয়, প্রতি বছরের বিষয়। এটি কেন হবে? এটি তো হবার কথা নয়। তাহলে কেন হচ্ছে? কারণ সেফটি ফার্স্ট কনসেপ্টে আমরা বিশ্বাসী না। আমরা মানে কারা? আমরা মানে ড্রাইভার, আমরা মানে প্যাসেঞ্জার, আমরা মানে গণমাধ্যম কর্মী, আমরা মানে গভর্নমেন্ট, আমরা মানে নন গভর্নমেন্ট স্টেক হোল্ডার্স, আমরা মানে সবাই। এ থেকে যতক্ষণ পর্যন্ত আমরা বেরিয়ে আসতে না পারবো, নিশ্চিত থাকতে পারেন এই মৃত্যুর মিছিল কমবে না। ধন্যবাদ আপনাদের।